স্বামী বিদেশে রয়েছে 3 বছর, আর তুই গর্ভবতী হয়ে গেলি কিভাবে? কলঙ্কিনী, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোকে তো এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে এমন নষ্টামি করতে পারলি? আমার ছেলে আজ 3 বছর বিদেশে আছে, আর তুই নিজের পেট বাঁধিয়ে বসে আছিস? শাশুড়ি সারার গালে চরের উপর চর লাগাতে লাগাতে কথাগুলো বলল, কিন্তু ওর যে উত্তর দেওয়ার ভাষা নেই। কি করে জবাব দেবে ও? যেই মানুষটা তাকে বুকে ঠাঁই দিয়েছিল তার সাথেই তো বেইমানি করা হয়েছে। বল, তোর পেটে এই পাপ কার? আমাদের খেয়ে আমাদের পড়ে কার পাপ তুই নিজের গর্ভে ধরে রেখেছিস? নাসরিন বেগম সারার চুল ধরে কথাগুলো বলল। তুই বল, কোনো জিনিসের অভাব রেখেছি আমি? বল, তুই তুই কি সুখী ছিলি না? জবাব দে আমাকে। এত বড় অন্যায় কিভাবে করলি? নেহা তার মাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নাসরিন বেগম কোনোভাবেই শান্ত হতে পারছে না। যেই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে, কোনো আশ্রিতার পরিচয় না, নিজের ছেলের বউ হিসাবে। কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসলো, এটা ভেবেই নাসরিন বেগমের দুঃখে কষ্টে ঘৃণা সব এক হয়ে যাচ্ছে। এই কারণেই হয়তো সবাই বলে রাস্তার জিনিস রাস্তায় ফেলে আসাই শ্রেয়। তারা বড় জায়গা পেলেই কি করে নিজেরাই ঠিক করতে পারে না। সারা নাসরিন বেগমের পা জড়িয়ে ধরে বলল, ও মা, আমি তো অন্যায় করেছি। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি এখন কোথায় যাব? আমার শেষ ঠিকানা যে তুমি। নাসরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার ওর গালে 2-4টা চড় লাগায়। তোর মুখখানা দেখলে ঘৃণায় আমার বমি আসছে। তোকে মাফ করব কিভাবে? কলঙ্কিনী, আমার ছেলেটা বিদেশে গিয়েছে কার জন্য? আরে হতভাগী, সে তোর জন্য পাড়ি জমিয়েছে বাইরে, যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু তুই এ কি করলি? কার পাপ পেটে ধরলি? পাশের বাড়ির মালিহা বলে, কাকিমা, আমি কয়দিন আগে দেখেছি একটা লোক জানালা দিয়ে সারা ভাবির ঘরে প্রবেশ করে। আমি তখন বিষয়টা বুঝতে পারিনি বা আমার মাথায় এই জিনিসটা কাজ করেনি, কিন্তু এখন বুঝতে পারছি ভাবির পেটের বাচ্চার বাবা তাহলে সেই লোকটা। নাসরিন বেগম ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে কল দেয়। আমান কলটা ধরে। মা, তুমি কেমন আছো? প্রেশার কেমন এখন? নাসরিন বেগম ছেলের কথা শুনে হাউ মাউ করে কেঁদে ফেলে। কি বলবেন তিনি তার ছেলেকে? তোর বউয়ের পেটে অন্য সন্তান? এসব ভাবতে ভাবতেই নাসরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই আর পড়াশোনা করা হয়নি। হয়নি বলে ভুল হবে। আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম ছিল। বাবার বেশ কয়েক বিঘা জমি থাকা চাষবাসের কাজে লেগেছিল, কিন্তু কয়েক বছর পর নতুন আবদার করে বসে মায়ের কাছে সে বিদেশে কাজ করতে যাবে। নাসরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিল যে বিদেশে গিয়ে তুই কি করবি? আল্লাহ আমাদের জমি জমা তো আর কম দেয়নি, তুই চাষ কর। না মা, তুমি জানো না আজকে বাইরের দেশে কাজে গেলে কত মূল্য, কত কত টাকা আয় করা যায়। কিন্তু কোনো কিন্তু করো না মা, আমি তো বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর ওখানে থাকবো, তারপর আবার চলে আসবো। এখানে এসে একটা বড় সড়ো ব্যবসা করব। নাসরিন বেগম শেষমেশ রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় যে যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয়। মেয়েটা অনাথ ছিল। নাসরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে। দ্বিতীয় কিছু চিন্তা না করেই ছেলের বউ করে ফেলে সারাকে। সারা যেমন মিষ্টি মেয়ে তেমন তার ব্যবহার, কিন্তু একে করে ফেললো। নাসরিন বেগম ফোন কানে ধরে এসব ভেবেই যাচ্ছে। ওপাশ থেকে ছেলেটা কথা বলেই যাচ্ছে, তার খেয়ালের বাইরে চলে গেছে। হঠাৎ মনে হলো ছেলে কিছু বলছে। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে কি কেউ নেই? আমাকে বলো কি হয়েছে। সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? নাসরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে ধরে রেখেছে। কান্নাটা থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছে না। বাবারে, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি। কোনো বিপদে ফেলেছো মা? বিদেশে তো আমি নিজ ইচ্ছায় এসেছি, তাছাড়া আমি তো সুখেই আছি, বিপদ কিসের? তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি। এই বাড়িতে কাল লাগিনীর আশ্রয় দিয়েছি। যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি, সে আজকে অন্যের পাপ বয়ে বেড়াচ্ছে।
এই কষ্ট আমি কোথায় রাখবো? তুই আমাকে মাফ করে দে বাবা। মা, হয়েছেটা কি আগে বলবে তো? তোর বউ নতুন মরদ ধরেছে, তার পেটে এখন অন্যের বাচ্চা। মায়ের কথা শুনে আমান চুপ হয়ে গেল। এই কথার কোনো উত্তর যে ওর কাছে নেই। নাসরিন বেগম আবার বললেন, চুপ করে আছিস কেন? কিছু তো বল। এই পাপিনিকে আমি কি করব বল? ইচ্ছা তো করছে তোকে জ্যান্ত পুঁতে ফেলি মাটিতে। মা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। সারা তাড়াতাড়ি করে নাসরিন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, মা কি হয়েছে তোমার? মা তুমি আমাকে কলঙ্কিনী বলো, অন্য কিছু থাকলে সেটাও বলো, আমার মুখে লাথি মারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। কথা বলো মা। নেহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপর নিয়ে বলে, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ার ভালোবাসা, আমাদের বিশ্বাস, সব কিছু চূর্ণ বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে? তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে। সারা কাঁদতে কাঁদতে বলল, নেহা এমন বলো না, আমার শুরুও তোমরা আর শেষও তোমরা। ও শুরু আমরা আর শেষটাও আমরা, মাঝখান দিয়ে তুমি অন্য কারোর। আমার কি ইচ্ছে করছে জানো তো? তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিতে ইচ্ছে করছে। নেহা, তোমার ওই পাপী মুখে আমার নামটা নিও না দয়া করে। তোমার মুখে নিজের নামটা শুনলে আমার সারা দেহ গুলিয়ে উঠছে। আমি কি এতটাই পাপিষ্ঠা? তুমি কতটা পাপিষ্ঠা সেটা জানো না। তুমি কি বুঝতে পারছো কতটা পাপিষ্ঠা তুমি? নেহা বোন আমার, আমার কথাটা একটু শোনো, মাকে একটু ধরতে দাও। সারা হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন ভুলও কিভাবে করে ফেললো নিজেই বুঝতে পারছে না। এই সমাজে এখন স্বীকৃতি প্রাপ্ত কলঙ্কিনী। না না, তোমার কোনো কথাই শোনা হবে না। আমার মা যদি মরেও যায়, তবে তোমার হাতের স্পর্শ আমার মাকে পেতে দেব না। তোমাকে হাত জোর করে বলছি, তোমার ওই পাপিষ্ঠ মন, পাপিষ্ঠ দেহ নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাও। আজ মাকে তুমি না হয় অজ্ঞান দেখেছো, কালকে আমাকে তুমি গলায় দড়ি দিতে দেখতেও পারো। তোমার মতো কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। সারা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থা নেই, তবুও কষ্ট করে বলল, না না, আমার মতো পাপিষ্ঠা কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে? তার চেয়ে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই তো বলেছ, নষ্ট একটা মেয়েকে নিয়ে এক বাড়ির এক ছাদের নিচে আসলেই থাকা যায় না। আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি, আর কখনোই আসবো না। আমার মতো কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবে না তোমাদের। নাসরিন বেগমের মাথা নিহার কোলে আর সারা ঠিক তারই পাশে বসে আছে। সারার শেষ কয়েকটা কথা নিহার একেবারেই সহ্য হয় না। ওর যেন মনে হয় সারা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই রাগে সারার গালে কয়েকটা চর বসিয়ে দেয়। বয়সে ছোট একটা মেয়ের হাতে সারা চর খেয়ে একটু অবাক হলো না সারা, কারণ এটাই যে ওর প্রাপ্য ছিল। পাপের ফল ভোগ করাই লাগবে। নেহা প্রতিবেশী দুই একজনের সাহায্য নিয়ে নাসরিন বেগমকে খাটের উপর শুয়ে দেয়। সারা এখনো চুপ করেই বসে আছে একই জায়গাতে, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দুটো যেন কোনো ঝর্ণাধারা হয়ে গেছে, থামার নামই নেই। আজকে এই বাড়িতে শেষ দিন, সারার ভাবতেই বুকের ভেতর মোচড় মেরে উঠছে। যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল, তিনি আজকে ছিছি করে বিদায় করে দিচ্ছেন। নিয়তি বড়ই অদ্ভুত, কখন কার সাথ দেয়, কার সাথে বেইমানি করে কেউ জানে না। আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা। পাপের ফল ভোগ করতেই হবে। নিজের সমস্ত কাপড় চোপড় গোছগাছ করে অন্তিম বিদায়ের জন্য নাসরিন বেগম সারা নেহার কাছে গেল। নেহা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো, মাকে ভালো করে দেখে রেখো। মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি একটা বাষ্পীয় পদার্থ সময়ের সাথে সাথে আকাশে মিলিয়ে গেছি। নেহার খুব ইচ্ছে করছে প্রিয় ভাবিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে গেছে। সারা দিকে ভালো দৃষ্টিতে তাকানোর ইচ্ছে হলেও মস্তিষ্ক বলে দিচ্ছে ও নষ্ট মেয়ে। নেহাকে চুপচাপ থাকতে দেখে সারা বলল, আমাকে একটাবার মাকে ছুঁয়ে দেখতে দিবে না নেহা? নেহা সহজ গলায় বলল, না। সারা শেষবারের মতো নিজের সংসার, নিজের স্বর্গ দেখে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। হাতে একটা ব্যাগ আছে, তাতে হয়তো কয়েকটা পোশাক,
গন্তব্যহীনভাবে হেঁটে চলেছে। সারা কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে কিছুই বুঝতে পারছে না। আজকে সারার হাঁটার কোনো শেষ হবে না। শুধু আজকে কেন, হয়তো সারা জীবন এমন ছন্নছাড়া হয়েই কাটিয়ে দিবে। সন্ধ্যার দিকে সারা মেন রোডের ধার দিয়ে হেঁটে চলছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমানের বাড়িতে রাত 8টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করছে। নেহা থালা থেকে ভাত আর ডাল দিয়ে মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারল না, আবার সেই কান্না শুরু করে দিল। নিয়ামা, বলতো ওকে কিসের অভাব রেখেছিলাম? ও এটা কি করলো? আমাদের বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করতে পারলো কিভাবে? মা যে গেছে তার চিন্তা বাদ দাও, তুমি খেয়ে নাও তো। নেহা, সারা এখন কোথায় আছে? ওর কোনো খোঁজ পেয়েছিস? না, ওই কাল লাগিনি বিদায় হয়েছে, ভালোই হয়েছে। ও জাহান্নামে যাক, তুমি ওর জন্য চিন্তা কেন করবে? নেহা আর নাসরিন বেগম কথা বলছিল, এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলল। নেহাপু, টিভিতে দেখো কি খবর হচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সাথে সত্যি চমকে উঠল, কারণ খবরে বলছে সারা নামের একজন মেয়ে আর 3 পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দেয়। ছি, শেষমেশ ওই পাপিস্টার খারাপ কাজের জন্য পুলিশ ধরল। ছি। এর আগের পেছনে সারার জন্য নেহার মনে যেই ভালোবাসাটা ছিল সেটা এক নিমিষেই শেষ হয়ে গেল। হ্যাঁ, সত্যিই খবরে দেখানো মেয়েটা নেহার ভাবির সারাই ছিল। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। কথাটা বলার সাথে সাথেই সারা তার আশেপাশে আরো 2 জন মানুষের উপস্থিতি টের পেল। এই লোকগুলো ওই গাড়ির ভেতরেই ছিল। রাতে এমন একটা সুন্দর মেয়েকে দেখে তাদের মনের ভিতরে অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মানুষগুলোকে কেন জানি ওর একটুও ভালো লাগছে না। কথার ভিতরে একটা অন্য ভাব আছে যেগুলা প্রকাশ করা যায়। গাড়ির চালক লোকটা সারাকে চুপ থাকতে দেখে আবার বলল। কি ব্যাপার সোনামণি, কথা বলছো না কেন? আবার আমাদের থেকে দূরেও সরে যাচ্ছ? সারা লোকগুলোর মাত্র ভালোভাবেই বুঝে গেছে, কিছু না ভেবেই পালাতে গেল, কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়ে পেরে ওঠে না সারা। তাদের হাতে ধরা পড়ে যায়, চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। লোকগুলো সারাকে জোর করে গাড়িতে তুলে ফেলে, কাপড় দিয়ে চোখ আর মুখ বেঁধে ফেলে। সারাকে বিছানায় ফেলে একে একে নিজেদের শার্টের গুদাম খুলতে থাকে লোকগুলো। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। এক খ্যাক খ্যাক করে হেসে বলে। ছেড়ে তো দিবই সুন্দরী, তার আগে সারার বুক কেঁপে ওঠে। এই জানোয়ারগুলো থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? কলঙ্কিনী গায়ে আর কত কলঙ্ক লাগবে? সারা শেষবারের মতো অনুনয় করতে থাকে। আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আমার গর্ভের সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। সুন্দরী, তোমাকে দেখে তো ক্লাস 9-এর মেয়ে মনে হচ্ছে। তা পেটের বাবুটার বাবা ঠিকঠাক আছে নাকি আমরা স্বীকৃতি দেব? লোকগুলোর হাসি সারার দেহে ঘিন ঘিন লাগিয়ে দিচ্ছে। খারাপ মানুষের ভাষা কোনোদিন ভালোই হতে পারে না। এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারার। সারার উপর যেই না ঝাঁপিয়ে পড়বে অমনি সেই সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করে। আজকে তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। ইয়াবা বিক্রি করে অনেক টাকা কামিয়েছিস, আর এখন মেয়ে নিয়ে ফুর্তি করছিস। বাইরে আলো আর কোনোদিন দেখতে পারবি না। সারা পুলিশকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পায়। তাড়াতাড়ি লোকগুলোর পাশ কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে চলে গিয়ে হাঁটু গেড়ে বসে হাউ মাউ করে কাঁদতে লাগে আর বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিকমতো কথা বলতে পারছে না। পিছন থেকে লোকগুলোর ভেতর থেকে একজন বলে উঠল, তোমাকে যে 5,000 টাকা চুক্তি করে এক রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাধু সাজার চেষ্টা করছো? সারা যেন আকাশ থেকে পড়ল। ওদের এহেন কথায় সারার নিজেরই কথা হারিয়ে ফেলছে। মানুষ নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দেবে? নিরীহই বা কোথায় সারা?
ও তো কলঙ্কিত, আর একটু বেশি কলঙ্ক লাগলো। কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে নাকি আরো বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারা চুলের মুঠি ধরে। এই পতিতের বাচ্চা, এত ভালো সাজার নাটক কিভাবে করিস? বিশ্বাস করুন, এই লোকগুলো আমাকে তুলে এনেছে, এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশের কোনো কথাই শোনে না, সারার বাকি আসামিদের থানায় নিয়ে চলে যায়। এদিকে এলাকার বড় ইয়াবা ব্যবসায়ীরা পাকড়া হয়েছে, সেটা মিডিয়ার কানে পৌঁছে যায়। তারা সাথে সাথেই থানায় চলে আসে। পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারের মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেক মিডিয়ার কাজ শুরু থেকে কিছু না জেনেই মুখের কথা প্রচার করা, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কের কালি লেগে গেল। নেহার নাসরিন বেগম টিভিতে শুধু বানোয়াট একটা প্রচারণা দেখে, যেখানে না দোষ আছে সাংবাদিকের, না সারার, আর নাই বা পুলিশের। ওই মানুষরূপী জানোয়ারগুলোর জন্যই সব আজ অপবাদের উপর অপবাদ সারার ঘাড়ে এসে পড়েছে। সবাইকে জেলের ভেতর ঢোকাতে গেলে সারা বারবার আকুতি মিনতি করতে থাকে, আর কথা একবার শোনার জন্য। ওসি মিসেস রেহানার সামনে বসে আছে সারা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তুমি ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে সব কিছু বলবা, আর আমি বোকার মতো মেনে নেব? আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আমার কোনো অপরাধ নেই, আপনি যাচাই করতে পারেন। মিসেস রেহানা লকআপের ভিতরে গিয়ে তিনজনকে ভয় দেখায় যে সত্যি কথা না বলে কসফায়ারে দেবে। মৃত্যু ভয় সবাই পায়, তারাও পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটাকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহানা, যে মানুষটা পুলিশের চাকরি জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা, আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। আমার এই অপরাধের যে কোনো ক্ষমা নেই। আপনি এমন বলবেন না, আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তাছাড়া লোকগুলো সেই সময় যেভাবে কথাগুলো বলছিল সেটা বোঝার ক্ষমতা ছিল না যে সেগুলো মিথ্যা বানোয়াট কথা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে, আরও একটু লাগলো এই আর কি। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই, যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমার আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেই? থানাতে সারা এবং মিসেস রেহানার কথোপকথন। আমার বাবাকে মাকে এসবের কিছুই জানতাম না। যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই নিজেকে অনাথ হিসেবেই জেনেছি। একটা অনাথ আশ্রমে জীবন 20 থেকে 21 বছর পার করেছি। আশ্রমটিই ছিল আমার বাবা, কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলে নাম শিহাব আমার উপর কুনজর পড়ে। সে আমাকে আমার মা বাবার কাছে থাকতে দেয় না। সে বারবার আমাকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি অনেকবার পুলিশে কমপ্লেন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি, কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমার কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে কবিতা লিখছিলাম, হঠাৎ দিয়া নামের একটা মেয়ে এসে বলল, সারাব্বু তুমি এখনই পালিয়ে যাও, বিপদ আসছে। মেয়েটার বয়স ছিল 8 থেকে 9 বছর। তার গালটা একটু টেনে দিয়ে আদর করে বললাম, আমার আবার কিসের বিপদ? জানো সারাব্বু, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। তাই রাতেই অফিস রুম তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মধ্যে কেউ একজন বলে, সারা মেয়েটার খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে পুঁতে ফেলবো। জানো আপু, কথাটা শুনে আমি খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়ে তোমার এখানে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। যেখানে এত বছরের ভালোবাসার সাথে বেড়ে উঠেছি, আজ সেই জায়গা আমার থাকবে না। নিষ্ঠুর দুনিয়ায় সব কষ্ট যেন আমার উপরেই লেগে আছে। দিয়ে মেয়েটা জিজ্ঞেস করে, আচ্ছা সারা আপু, রেপ জিনিসটা কি, আর সেটা করলে মেরে ফেলবে কেন? ছোট্ট মেয়েটাকে এই বিষয়টা বোঝানোর মতো কন্ডিশন ছিল না। আমার হাত পা থরথর করে কাঁপছিল, কিছুই মুখ দিয়ে বের হচ্ছিল না। শেষমেশ মেয়েটাই বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, আর সেটা হলো বাঁচতে হবে। তখনই নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতো আশ্রম থেকে পালিয়ে বের হয়ে যাই। রাতের বেলা কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎই মনে পড়ে পরিচিত একটা বান্ধবী আছে, তাই সেই রাতে তার কাছে চলে যাই। সকালবেলা আমি সেখান থেকেও পালিয়ে আসি। যেই জায়গায় আমি 20 থেকে 21 বছর ধরে থেকে এসেছি, সেই জায়গা আমার ক্ষতি করতে চেয়েছিল। আর মাত্র 2 বছরের বন্ধুত্ব কিভাবে আমাকে রক্ষা করবে?
গন্তব্যহীনভাবে সারাদিন ঘুরতে থাকি। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ক্ষুধার তাড়নায় এক পা ফেললে সেটা তোলার ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবে আমার পৃথিবী ভেঙে কান্না আসছিল। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এই পরীক্ষায় পাশ করব কিভাবে, টিকে থাকবো কিভাবে? নাকি আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে? হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যায়। যখন চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করি, একজন মহিলা পাশে বসে হাত পাখাতে আমাকে বাতাস করছিল। তিনি আমাকে জানান যে তার ছেলে পাশের শহর থেকে ফেরার সময় রাস্তার মাঝে আমাকে পড়ে থাকতে দেখে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই সে নিজেই আমাকে এই হাসপাতালে ভর্তি করে। তারপর ওনাকে খবর দেয় আমার সেবা যত্ন করার জন্য। মহিলাটি আমার কাছে আমার ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু এতিমের যে ঠিকানা নেই, খোলা আকাশ। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলি। আমার কথা শুনে আমার উপরে খুব মায়া হওয়ার কারণে আমাকে ফেলে যায়নি। তার বাড়িতে আশ্রয় দিয়েছিল, তাও একজন আশ্রিতার জায়গা না, তার পুত্রবধূ করে। ভেবেছিলাম আল্লাহ দেওয়া পরীক্ষায় হয়তো আমি পাশ করেছি, বাকি জীবনটা হয়তো প্রিয় মানুষটার সাথে সুখে কাটিয়ে দেব। কিন্তু হাই, হতভাগ্যে সারা জীবন কষ্টই পেয়ে থাকে। তার জীবনে সুখ বলতে কিছুই নেই, শুধু স্বপ্নেই সুখ পাবে, বাস্তবে শুধু দুঃখ আর দুঃখ। বিয়ের 2 মাস পর আমার বাইরের দেশে যাবার তোড়ঝড় লাগিয়ে দেয়। বলেছিল 5 বছর বিদেশে থাকবে, কিন্তু একজন স্ত্রী জানে স্বামীর থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার ভালোবাসার পরশগুলো থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার বুকে মাথা না রেখে রাত কাটানো যে কতটা কষ্টের। 2 মাস পরে আয়ানের সব কিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার সময় আমার কপালে একটা ভালোবাসা দিয়ে বলেছিল মা বাবা আর নেহাকে দেখে রাখতে। আমি মুখ দিয়ে কিছু বলিনি, কিন্তু আমার চোখ সেই দিন আমার কথা শোনেনি। এয়ারপোর্টে ওয়েটিং জোনে বসেছিল, হঠাৎই এসে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। কেউ ওর পাশে একটা চেয়ারে একটা ব্যাগ রেখে ওকে একটু দেখে রাখতে বলে। সেই ওর কাল হয়ে দাঁড়ায়, 5 বছরের জেল হয়। একজন পুলিশের সাহায্য ও বাড়িতে নিয়মিত কথা বলতো। ইন্টারনেটে কল দেওয়ার মা বাবা বা নেহা কেউ বুঝতে পারতো না ও বিদেশে আছে নাকি দেশেই জেলে আছে। আর আমি অভিনয় করেই যেতাম সবার সাথে। 2.5 বছর পর কুরবানি ঈদের একদিনের জন্য ওকে বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়, কারণ এতদিনে প্রমাণ ওর বিপক্ষে গেলেও পুলিশ ভালোই বুঝতে পেরেছিল ও দোষী না। বাড়িতে আসার আগে আমাকে ফোন দেয় এবং বলে যে রাতে যাব, আবার ভোরে চলে আসবো। মা বাবা আর বোনটা ঘুমন্ত মুখগুলা দেখেই চলে আসবো। আমি জেলে আছি, ওরা মা জানলে তাকে বাঁচানো যাবে না। সেদিন রাতেই বাড়িতে আসে আমান। প্রিয় স্বামীকে 2.5 বছর পর কাছে পেয়ে আর তার ভালোবাসাটাকে সাড়া দেওয়ার ফলেই আমার এই সন্তান গর্ভে আসে। ভোরে আমান চলে যায়। আমি আমার প্রেগনেন্সির কথা প্রায় 4-5 মাস লুকিয়ে রাখার চেষ্টা করি। পেট একটু একটু ব্যথা থাকে, তবুও যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখি। কিন্তু হঠাৎ একদিন আমার ফোনে কল আসে যে শর্ট কাটকে আমানকে যেই জেলে থাকবো সেখানে আগুন লেগে 3 জন পুলিশ ও যে 5 জন কয়েদি ছিল তারা সবাই পুড়ে মারা যায়। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকমভাবে বলি তার লাশ যেন বাড়িতে না পাঠানো হয়, মা দেখলে তাকে বাঁচাতে পারবো না। ফোনটা কোনো রকমে রেখে আমি মাটিতে লুটিয়ে পড়ি। ডাক্তার এসে চেক আপ করে জানাই আমি প্রেগনেন্ট। এরপর একে একে সারা সবকিছুই ওসি মিসেস রাহানাকে বলে। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই। যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমায় আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিই? তবুও তোমাকে সত্যিটা তোমার শাশুড়িকে জানানো উচিত ছিল। বিনা অপরাধে নিজের নামে কলঙ্কিনীর টাইটেল লাগিয়ে কি লাভ? আমি পারিনি একজন মাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে পারিনি। কিভাবে বলি তোমার বুকের মানিক এই দুনিয়াতে নেই? জানেন পৃথিবীতে সব থেকে বড় বোঝা কি? বাবা মায়ের কাছে তার সন্তানের বোঝা। কোনোদিন বলতেই পারবো না যে আমান এই পৃথিবীতে নেই। সারা জীবন কলঙ্কিনীর তকমা নিয়েই থাকবো। রেহানা বেগম চুপ করে সারার কথা শুনছে। মেয়েটা কথা স্বার্থপর, আসলেই স্বার্থপর। না হলে পরের জন্য কেউ নিজেকে খারাপ বানিয়েও বেঁচে থাকতে পারে। সারা একটু চুপ করে আবার বলতে লাগলো, একবার তো আমার নামের পাশে কলঙ্কিনী তকমা লেগে গিয়েছে, এটা মুছে ফেলা যাবে না। মানুষ 1000টা ভালো কাজ করলে লোকজন তাকে মনে রাখে না, কিন্তু তার নামে একটা খারাপ কথা শুনলে সবাই তার চেহারা মুখস্থ করে রাখে। আমারটা ঠিক তেমনিই হবে। আচ্ছা সারা, আমার কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার না। সেটা হলো, যেদিন তোমার শাশুড়ি জানতে পারলো তুমি প্রেগনেন্ট, সেই দিন সে ফোনে কার সঙ্গে কথা বলছিল? সেটা যদি তোমার স্বামী না হয় থাকে তাহলে কে ছিল? সারা বিশেষ রেহানার কথাটা শুনে সেটা ভাবুক হয়ে গেল। উনি তো ঠিকই কথা বললেন। তাহলে সেদিনের লোকটা কে ছিল?
আমি তো এত পরিণাম শকে ছিলাম যে এই কথাটা আমার মাথায় আসেনি। কে ছিল সে? তারপর সারা কিছুটা ভেবে নিজেই বলল, এমনও তো হতে পারে যে আমান যে পুলিশের ফোন ব্যবহার করতো সেই পুলিশটাই কণ্ঠ বদলিয়ে মায়ের সাথে কথা বলেছিল। কারণ আমি তো আগেই অনুরোধ করেছিলাম আমানের লাশটা যেন বাড়িতে না দেওয়া হয়। তাই হয়তো একটা মায়ের বুকের সন্তানের লাশ দেওয়ার থেকে সবার অজান্তেই সেই সন্তানের জায়গাটা পূরণ করে দিতে চাচ্ছে। মিসেস রেহানা নিজের চেয়ার থেকে উঠে সারার পাশে এসে দাঁড়িয়ে বলল, কিছু মনে করো না সারা, আমি একটা কথা বলি। আমি তো পুলিশ, তাই সব কিছু সন্দেহের চোখে দেখি। বিষয়টা তো এমনও হতে পারে যে তোমার স্বামী মানে আমান, সে কোনোদিনই জেলে যায়নি, কোনো শর্ট সার্কিটে আগুনে মারা যায়নি। সব কিছুই তো তার প্ল্যানও হতে পারে। মিসেস রেহানার কথা শুনে সারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপর হতাশ কণ্ঠে বলল, দেখুন ম্যাম, একটা মানুষের নিজের মৃত্যু নিয়ে নাটক করার তো কোনো মানে থাকতে পারে না। সে কেন নিজেকে আড়াল করে রাখবে? যদি বেঁচে থাকে এতে তার লাভটা কি? মিসেস রেহানা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা চোখের সামনে যা দেখি তার অনেক কিছুই সত্য নয়। আর যেটা তোমার দৃষ্টির বাইরে ঘটেছে সেই জিনিস কিভাবে সত্য বলে মেনে নেওয়া যায় বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না সারা, যা সন্দেহ হলো তাই বললাম। যাক, ওসব কথা এখন আমার সাথে চলো। সারা মুখের দিকে তাকিয়ে রইল। সাথে যাবে মানে কোথায় যাবে? মনের ভাবনা মিসেস রেহানা বুঝতে পারলো, তাই বলল, আমার বাড়িতে যাবে? বাড়িতে আমি একাই থাকি। একটা মেয়ে আছে, সে থাকে দেশের বাইরে। আমার হাজবেন্ড, সেও দেশের বাইরে থাকে, 3 মাস পর পর দেশে আসে। যাই হোক, চলো এখন। সারার একটা আশ্রয়ের খুবই দরকার ছিল, তাই সে না করতে পারল না। এমনিতেই প্রেগনেন্সির 6 মাস চলছে। এই সময় তার একটা নিরাপদ আশ্রয় চায়, যেখানে সে ভালো থাকতে পারবে, তার সন্তান ভালো থাকবে। কাছের মানুষ তো কেউ নেই। সন্তান পৃথিবীতে আসলে তাকে নিয়ে তবু পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে নড়তে পারবে। মিসেস রেহানা বাড়িতে সারা একটা রুম দেখিয়ে দিয়ে বলে, দেখো, এই রুমটা তোমার। কোনো সমস্যা হলে আমার বাড়ির কাজের লোক আছে, তাদেরকে বলবে। তোমার সমস্ত সাহায্য তারা চলে আসবে। আর কোনো চিন্তা করবে না। যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে সে যে আসতে চলেছে তাকে কষ্ট দিও না। মনে রাখবা, তুমি যদি কোনো নড়বড়ে ঘরে চালা হও তো তোমার গর্ভের সন্তানকে সেই ঘরের একটা মজবুত খুঁটি হবে একদিন। নিজের খেয়াল রেখো। আমি সন্ধ্যায় ফিরবো, এখন আসি। সারা গুটি গুটি পায়ে পেটের উপর বসে নিজের পেটে হাত দিয়ে মনে মনে বলতে থাকে, কলঙ্কিনীর নাম শুনেও কষ্ট লাগে না। শুধু তোর জন্য, শুধু তোর জন্য বেঁচে আছি। আমি চাই তুই একদিন বড় হবি, মায়ের মুখ উজ্জ্বল করবি। রাতে খাওয়া দাওয়া সেরে সারা বিছানায় শুয়েছে। আমানের সাথে কাটানোর মুহূর্ত নিয়ে ভাবছে। মানুষটাকে বেশি দিন কাছে পায়নি সারা। মাত্র কয়েক মাস মন ভরে ভালোবাসতে পেরেছে আমানকে। বিধাতা হয়তো সারার কপালে সুখ জিনিসটা রাখেনি। মিসেস রেহানার ঘর থেকে কিছু পড়ার শব্দে সারার ভাবনার ব্যাঘাত ঘটে। বাসার সব লাইট বন্ধ থাকায় চাকর বাকর সব ঘুমিয়ে গেছে। সারা আস্তে আস্তে মিসেস রেহানার রুমে দিকে গেল। এই রুমের ভেতর থেকে কিছুটা ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায় সারা। প্রথমে ভাবলো তিনি নিজের স্বামী বা মেয়ের সাথে কথা বলছেন, তাই নিজের ঘরে থেকে পা বাড়াতেই নিল। হঠাৎ আমানের নামটা মিসেস রেহানার ঘর থেকে শুনতে পেল। দরজাটা হালকা খোলা রয়েছে, তাই কথাগুলো বুঝতে একটু অসুবিধা হলো না সারার। মিসেস রেহানা আমানের সাথে কথা বলছে। আমান, তুমি বোঝার চেষ্টা করো। সারাকে আমি কেন এত বড় ঘটনায় কালার করতে যাব? কেউ একজন থানা থেকে মিডিয়ার লোকজনকে খবর দিয়েছিল। আমার কিছুই করার ছিল না। আমি তো জানি সারা তোমার স্ত্রী, তাহলে কেন তাকে আমি বদনামের ভাগিদার হতে দেব? তুমি অযথা রাগ করছো আমান। সে আমার মেয়ের বয়সী। তুমি চিন্তা করো না আমান, ওকে আমি নিজের মেয়ের মতোই দেখে শুনে রাখবো। তুমি আমাদের মিশনের কথা ভুলে যেও না। এখন রাখছি, দেখি সারা কি করছে। সারা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমান তাহলে বেঁচে আছে? তাহলে এই মানুষটার সাথে ওর কিসের সম্পর্ক? সারা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে এসে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। এমন একটা ভাব নিল যে সে ঘুমিয়ে গেছে। সারার মনে মনে রাগ আর খুশি দুটাই হচ্ছে। প্রিয়তমা বেঁচে আছে এটা জেনে খুশি। বেঁচে আছে সেই কথা তাকে জানানো হয়নি কেন, এটা জেনে রাগ হচ্ছে খুব।
মানুষ তো তার স্ত্রীর কাছে সব কথাই বলে, কিন্তু এই হতচ্ছাড়া লোকটা কেন বলেনি? যদি সে পুলিশের কোনো এজেন্টও হয় তাহলে তো মা কিংবা আমাকে কথাটা সে জানাতে পারতো। আমান তো বেশি লেখাপড়া করেনি, তাহলে আমান পুলিশের চাকরি কিভাবে পেল? এসব ভাবতেছে সারা। তখনই মিসেস রেহানা এসে সারার পাশে বসতেই সারা একটু নড়ে চড়ে উঠল। মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা, কারণ এই গরমে কারো কাঁথা মুড়ে দিয়ে থাকার কথা না। কপালে হাত দিয়ে দেখলো সবকিছু স্বাভাবিক আছে। ডাক দিলে সারার ঘুমের ডিস্টার্ব হবে ভেবে মিসেস রেহানা তাকে আর ডাকে না। বাইরে থেকে দরজা আটকে দিয়ে নিজের ঘরে চলে যায়। সারা তাড়াতাড়ি গিয়ে ভেতর থেকে দরজাটা নক করে দেয়। সারার এখন খুব কান্না পাচ্ছে আমানের জন্য। 2 দিন আগে জেনেছি লোকটা দুনিয়ায় নেই। তার খবর লুকাতে গিয়ে কত কি ঘটে গেল, এসবের কিছুই কি সে জানে? বাথরুমের ভিতরে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে সারা ভিজতে থাকে আর অযথায় কাঁদতে থাকে। কেন তুমি মারা যাওয়ার নাটক করেছ? আমাকে জানাওনি কেন? আমার তো ইচ্ছে হয় আমাদের বাবুটা পেটের ভেতরে থাকা অবস্থায় তুমি আমাকে দেখাশোনা করবে, পেটে মাথা দিয়ে বাবুর সাথে কথা বলবে, কিন্তু না, তুমি তোমার মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে। কেন করছো আমান? আমারও তো খুব ইচ্ছে হয় তোমার বুকে মাথা রেখে দিনগুলো কাটাই, তোমার সাথে খুনছুটি করে সময়গুলো পার করি। সব সময় কি আর নিয়তির দোষ দিলে হয় বলো? দোষ তোমার। কেন আমার সামনে আসছো না? কেন কেন কেন? সকালে মিসেস রেহানা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে দেখে সারা নেই। কর্মচারীদের জিজ্ঞাসা করতে তারা বলে সকাল থেকে তিনি এখনো ঘর থেকে বের হননি। মিসেস রেহানা সারার ঘরের দরজায় টোকা মেরে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যাওয়ার কথা। মনের ভিতরে একটু সন্দেহ হলো, তাই নিজের ঘরের আলমারি থেকে চাবিটা এনে সারার ঘরের দরজা খোলে। কিন্তু দরজা খুলে সারাকে ঘরের বিছানা বা ব্যালকনি কোথাও দেখতে পায় না। বাথরুম থেকে কুলকুল করে পানি পড়ার শব্দ কানে আসে। মিসেস রেহানা ভাবে সারা হয়তো গোসল করছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে। 10 মিনিট 20 মিনিট এভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। এদিকে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বের হতেই হবে। তাই মিসেস রেহানা বাথরুমের দরজায় নক করতে থাকে, কিন্তু আগের মতোই কোনো সাড়া শব্দ পায়নি, পানি পড়ার শব্দ ব্যতীত। এবার ওনার মনের ভেতর খচখচ করতে থাকে, সারার কোনো বিপদ হলো না তো? সারার কিছু হয়ে গেলে আমানকে কি জবাব দেবে? একজন কর্মচারীকে ডেকে বাথরুমের দরজা ভেঙে দেখে সারা ফ্লোরে পড়ে আছে আর শাওয়ার চলেই যাচ্ছে। মিসেস রেহানা দ্রুত শাওয়ার বন্ধ করে সারাকে তোলার চেষ্টা করে। সারার গায়ে হাত দিয়ে আঁতকে উঠে রেহানা, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। দেহ যেন কোনো রকমের প্রাণ পাখিটা আছে, একটু এদিক সেদিক হলে উড়ে যাবে। দ্রুত সারাকে নিয়ে হাসপাতালে রওনা দেয় মিসেস রেহানা। সারা চোখ খুলে সামনে আমানকে দেখতে পায়। স্যালাইনের সুচ বা হাত দিয়ে টান দিয়ে বের করে দৌড়ে গিয়ে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে, হু হু করে কেঁদে ওঠে। আমান 2 হাতের আঁচলাই সারার মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে, আমি চলে এসেছি সারা, আর কিচ্ছু হবে না তোমার। জীবন চলে গেলেও কিছু হতে দেব না। সারাকে বেডে শুয়ে দিয়ে ডক্টরকে ইশারা করে স্যালাইনটা আবার লাগিয়ে দিতে বলে। এমনিতেই কিছুক্ষণ সালার জ্ঞান ফিরেছে, তার উপরে আমানকে দেখে নিজের কান্নার কোনোভাবেই থামাতে পারছে না। সারা রাতের কান্না, এখনকার কান্না সব মিলিয়ে সারার অবস্থা নাজেহাল। আমানকে সারাকে শুয়ে দিয়ে একটু উঠতে নিলেই দেখে 1 হাত দিয়ে সারা তার শার্ট টেনে ধরেছে। তাই উঠতে গিয়েও আবার সারার পাশে বসে বলল, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি আর কোথাও যেতে দিব না। আমার জীবন যতদিন আছে ততদিন আমার চোখের সামনে থাকবে। আমি মরে গেলে এই জীবনে শুধু তোমার জন্যই সব সারা। তুমি না থাকলে আমার কিছুই না। খবরদার আর মরে যাওয়ার কথা বললে কিন্তু আমি এবার সত্যি সত্যি মারা যাব। আমান হাত দিয়ে সারার মুখ চেপে ধরে। আমানের কথা শুনে সারা ফুঁপিয়ে ওঠে। আমান বুঝতে পারে সে ভুল কিছু বলে ফেলেছে, তাই 1000বার সরি বলল। তোমার জন্য আমার কত কথা শোনা লেগেছে সবার কাছে। আমার ছোট নেহা তার কাছে চর খাওয়া লেগেছে। কত কষ্ট হয় জানো? সারা তুমি হাইপার হইও না, সব ঠিক হয়ে যাবে। আমি তো চলে এসেছি, আর কোনো অপবাদ তোমার থাকবে না। সেই দিনই হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সারাকে নিয়ে নিজের বাড়ির দেশে রওনা দেয় আমান। যদিও এত তাড়াতাড়ি এসব করাটা ইচ্ছে ছিল না আমাদের, কিন্তু মিসেস রেহানা বলল যে ওকে আর এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, তাই সব কিছু এত তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে আমান সারাকে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই রাতে এমন শুনশান জায়গায় আমান কোথায় যাবে? তাই সারা পিছু নিল।
আমান 3জন লোককে টাকার একটা বান্ডেল দিল। এরা তো সেই 3জন যারা গত পরশু আমাকে তুলে নিয়ে গেছিল। এরা তো আমার সাথে, আমার নিজেই তাহলে এসব করেছে। এটা করেও লাভ কি ছিল? কি হচ্ছে এসব আমার সাথে? দ্রুত ওখান থেকে চলে এসে গাড়িতে বসে পড়ে সারা। এখন আমি চুপচাপ থাকবো? আমার এসব করার পেছনে রহস্য আমাকে জানতেই হবে। গাড়িতে চুপচাপ বসে আসে সারা। একটু ভয় ভয় করছে তার। ভয় করারই কথা, কারণ আমানের একদিকে পুলিশের সাথে সম্পর্ক, অন্যদিকে এই খারাপ লোকগুলোর সাথেও সম্পর্ক। যেন একটা গোলক ধাঁধার ভিতরে আটকে গেছে সারা, যার ভিতর থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সেটা সারাকে বের হতে দিচ্ছে না। আমান এসে সারার পাশে বসলো। আমানকে দেখে সারা যেন কুঁকড়ে যাওয়ার চেষ্টা করছে। আমান সারাকে নিজের কাছে টেনে বলল, কি হয়েছে তোমার? এমন কেন করছো? মনে হচ্ছে কোনো ভূত দেখেছো তাই ভয় পাচ্ছ। সারা অবাক চোখে আমানের মুখের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, তুমি কি আমান? তুমি ভালো নাকি খারাপ, নাকি ভালো খারাপ দুটার মাঝেই ঝুলে আছো? আমি যে তোমাকে চিনতে পারছি না। আমান সারা চুপ করে থাকা দেখে তার মাথাটা বুকে নিয়ে বলল। কি হয়েছে, কথা কেন বলছো না? সারা ভাবনা থেকে বের হয়ে শুধু একটা কথাই বলল, আমি খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গাড়ি আপন গতিতে চলছে। সারা আমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সবার কাছে এটা একটা প্রশান্তির ঘুম। প্রত্যেক স্ত্রী তার স্বামীর বুকে প্রশান্তির ঘুম দিতে চায়। সারাও ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের ভিতরে কোনো প্রশান্তি নেই সারার। বারবার উসফিস করে উঠছে। মনে যেন হচ্ছে ওর প্রশান্তির কোনো দিন ছিল না, কোনো দিন আসবেও না। সারা জীবন শুধু লড়াই করে বাঁচতে হবে। আমাদের বাড়িতে পৌঁছে রাত 11টা বেজে যায়। দরজায় টোকা দিতে কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দেয়। আমানকে দেখে নেহা যেন চমকে ওঠে। ভাইয়া বলে চিৎকার করে আমানকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, তুই এখন এলি ভাইয়া? আমাদেরকে জানাসনি কেন? হঠাৎ চোখ যায় আমানের পিছনে, দেখে সারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সাথে তোর কোথায় দেখা হলো ভাইয়া? ওকে নিয়ে চলে আসলি? ভাইয়া, তুই জানিস না ও কি করেছে? তোর সাথে কত বড় পাপ করেছে। মুখে লাথি দিয়ে বের করে দে ভাইয়া। নেহার কথা শেষ না হতেই আমান নেহার গালে একটা চড় দিয়ে বলে, যেই মেয়েটাকে কলঙ্কিনী নাম দিয়েছে ওই সমাজ তার গায়ে কলঙ্কিনী ছিটে ফোঁটাও নেই। কিভাবে সহ্য করবো আমি, তুই বল? আমার সন্তান ওর গর্ভে, ওর স্বামীর সন্তান ওর গর্ভে, আমাদের ভালোবাসার চিহ্ন ওর গর্ভে। মানে কি বলছিস ভাইয়া? তুই তো 3 বছর দেশের বাইরে ছিলি, তাহলে কিভাবে কি? আমি কোনোদিন বিদেশ যাইনি। সরকারের একটা গোপন মিশনে আমাকে নেওয়া হয়, তাই বিদেশে যাওয়ার নাটক, জেলে যাওয়ার নাটক সব করেছি। মরে যাওয়ার নাটকও করেছি। ভেবেছিলাম বাড়িতে এসে সারপ্রাইজ দেব, কিন্তু তোরা আমাকে সারাকে বাড়ি থেকে বের করে দিলি, তাই সবকিছু ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। কি বলছিস ভাইয়া? মরে যাওয়ার নাটক মানে? এবার সারা মুখ খুলল। আমি অনেক আগেই জানতাম আমান জেলে আছে। এর মাঝে নাকি একদিন পুলিশ ওকে ছুটি দিয়েছিল, তাই এখানে আসে। সবাইকে লুকিয়ে সেই দিন আমার পেটে ওর বাচ্চা আসে। কয়েকদিন টিভিতে দেখালো বিদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটা জেলের কয়েদি মারা যায়। সেদিন আমাকে জানানো হয় আমানও মারা গেছে। সারা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাই আমান সারাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো। তারপর তোরা আমার সারাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলি। তখন ফোন দিয়েই তোরা জানিয়েছিলি, তাই হয়তো আমার সারাকে আমি জীবিত পেয়েছিলাম। আমি কিছু বন্ধুকে কিডন্যাপ করে তারপর পুলিশ ওকে বাঁচায়। যা সব কিছুই ছিল সাজানো, যাতে সারাকে একটু ভয় দেখানো যায়, কারণ ও ভয় পেলে একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। তাই ওসি মিসেস রেহেনা ওকে এই সুযোগে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু এর আগে একটা বড় ভুল কিছু হয়ে যায়। কোনো একটা পুলিশ মিডিয়াকে খবর দিয়ে জানিয়ে দেয় যে সেদিনের ঘটে যাওয়া সব কথা নেহাকে বলে আমান। নেহা সারার সামনে খপ করে হাঁটু করে বসে পড়ে। খপ করে পা জড়িয়ে হাও মাও করে কাঁদতে লাগে। ভাবি, আমি কোন মুখে তোমার কাছে মাপ চাবো জানি না, কিন্তু নির্লজ্জের মতো বলছি, আমাকে মাপ করে দাও। এই হাত দিয়ে আমি তোমাকে চড় মেরেছি। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করিনি। সারা নেহাকে উঠিয়ে বলে, তোমার কোনো দোষ নেই নেহা। তোমার জায়গায় আমি হলেও এমনই করতাম, কারণ সত্যটা তুমি জানতে না। নাসরিন বেগম ঘর থেকে বের হয়ে ছেলেকে দেখে খুব আশ্চর্য হলো। খবর না দিয়ে চলে আসলো এটা ভেবে। সারা দিকে চোখ পড়তেই তেড়ে গেল ওর সামনে। নেহা মায়ের এমন আচরণ দেখে সারাকে আগলে দাঁড়ালো। মা, এত বড় অন্যায় আর করো না। কিসের অন্যায়?
এই কলঙ্কিনীকে তুই কোথায় পেলি আমান? মা দয়া করে চুপ করো, আমার কথাগুলো শোনো আগে। নেহা একে একে মাকে সব কথা জানালো। নাসরিন বেগম আমানের সামনে গিয়ে ঠাটে একটা চড় দিয়ে বলে, তোর কারণে ফুলের মতো মেয়েটাকে আমি কি না কি বলেছি, ছি! ঘৃণায় আমার গা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে মরে যাই। সারা মায়ের হাতটা ধরে বলে, মা সব কষ্ট ভুলে যান, আপনাদের কাছে চলে এসেছি তো আর কোনো কষ্ট থাকবে না। আমি সব ভুলে গেছি, আপনিও সব কিছু ভুলে যান। সারাকে বুকে টেনে নিয়ে নাসরিন বেগম সারার কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমিও সব ভুলতে চাই, আমার সারা আমার নেহাকে নিয়ে ভালো থাকতে চাই। সারা আমাদের দিন খুব ভালোই কাটছিল। সারা দিন সারার খেয়াল রাখে আমান। কয়েক মাস পর সারা একটা ফুটফুটে মেয়ের জন্ম দেয়। আমান আর সারার নামের সাথে মিল রেখেই আয়রা নাম রাখা হয় মেয়ের। আমানের আর সারার রা দিয়ে। কয়েকদিন পর সারা মেয়েকে খাওয়াচ্ছিল। আমান বাইরে যাওয়ার সময় মেয়ে আর মেয়ের মায়ের কপালে চুমু দিয়ে বলে, একটু বাইরে যাচ্ছি, বিকেলে ফিরবো। আচ্ছা, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফিজ। আমান বাইরে গেলে সারা কোনোদিন আল্লাহ হাফেজ বলে না, বলে তাড়াতাড়ি ফিরে এসো। এখন এসব ভাবার টাইম নেই আমানের, তাই বাড়ি থেকে বের হয়ে যায়। সারা নিজের মেয়েকে বলে, আমার যুদ্ধ আবার শুরু হবে মা, তুই কি আমার সাথে থাকবি? দুধের বাচ্চা মায়ের কোনো কথাই বুঝতে পারে না, খিলখিল করে হাসতে থাকে শুধু। বিকেল আমান বাড়ি এসে দেখে নাসরিন বেগম মাথায় হাত দিয়ে বসে আছে, নেহার হাতে একটা কাগজ। সারা বাড়িতে কোথাও সারা নেই। আমান নেহাকে জিজ্ঞেস করে যে সারা কোথায়? নেহা আমানের হাতে কাগজটা দিয়ে বলে, প্রিয় আমান, আদৌ প্রিয় আছো কিনা আল্লাহ ভালো জানে। ভেবেছিলাম তুমি পুলিশের লোক, কিন্তু না, তুমি তো একটা চোরা কারবারির লোক। তার সাথে মিসেস রেহনাও জড়িত। সব প্রমাণ আমার কাছে আছে, সেগুলো আমি কমিশনারের কাছে দিয়ে তারপর চলে যাব আমার আয়রাকে নিয়ে। ভাবছি আমি জানলাম কিভাবে? তুমি বাড়িতে আসার পর থেকে একটা ঘর তো তালাবদ্ধ করে রাখতে। আমি কয়েকদিন আগে ওই ঘরের তালা খুলে ঢুকেছিলাম। চাবিটা তুমি হয়তো ভুলে বাড়িতে ফেলে গেছিলে। সেখান কিছু বক্স দেখতে পাই, সেগুলো খুলে দেখি তাতে অনেক বেআইনি অস্ত্র দেখতে পাই। একটা ফোন পাই, তাতে কিছু অডিও রেকর্ড পাই আমি। সেগুলো শুনে বোঝাই যাচ্ছিল তুমি পুলিশের লোক নও, তাদের শত্রু। আর মিসেস রেহানা তোমার সাহায্যকারী। সে পুলিশের পোশাক পরেও তাদের সাথে বেইমানি করে যাচ্ছে। যাই হোক, আমার মেয়েকে আমি একা মানুষ করতে চাই। এই চিঠি যতক্ষণে পেয়েছো ততক্ষণে আমি এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমি চাই না তোমার ছায়া পড়ুক আমার নিষ্পাপ মেয়ের উপরে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আবারও ইতি কলঙ্কিনী। বাসের সিটে বসে আছে সারা, মেয়েটা কোলেই ঘুমিয়ে আছে। সারা ঘুমন্ত মেয়ের সাথে কথা বলছে। তোকে আমি পাপমুক্ত রাখতে চেয়েছি মা, তুই যেন আমার উপর রাগ করিস না। তোর বাবাটা ভালো না, তুই থাকবি তো আমার সাথে? মেয়েটা ছোট ছোট হাত দিয়ে মায়ের হাতের একটা আঙ্গুল ধরে চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে মায়ের দিকে তাকিয়ে, যেন বলছে, মা, আমি তোমার সাথে সব সময় থাকবো, হারিয়ে যাব না কোনোদিন। এক্সকিউজ মি স্যার, একটু শুনুন। আমি যদি আপনার কান বরাবর কষিয়ে একটা থাপ্পড় দেই, অন্য পাশের কান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে, তখন আপনার কেমন লাগবে? হোয়াট, হু আর ইউ? সাধারণ পাবলিক স্যার। তোমার সাহস কিভাবে হয় আমাকে এসব বলার? তুমি জানো আমি কে? আপনি জানেন ওই রিক্সা চালককে যার শরীরে আপনি আঘাত করছেন? ও রিক্সা চালক, এর থেকে বেশি কিছু জানা নেই। আমার গাড়ির সাথে ও রিক্সা লাগিয়ে দিয়েছে। কত বড় স্কেচ হয়েছে সামনের দিকটাই দেখেছো? হো, আপনার লাক্সারি গাড়ি বলে তার শরীরের মূল্য নেই? পাশ থেকে দাঁড়িয়ে থাকা রিক্সা চালক বলল, স্যার, আমি সাহেবের গাড়িতে লাগাইনি। বাপাসে খাদ দেখে সাইড দিতে পারেনি, তাই সে লাগিয়ে দিয়েছে আমার রিক্সার সাথে, পরে দোষ দিচ্ছে আমার। রাকসান রিক্সা চালকের কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা কোটটায় বাঁধা ভদ্রলোকের দিকে তাকিয়ে তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। রিক্সার পেছনের ভাঙ্গা ইস্পাত হাতে নিয়ে তার গাড়ির সামনে গ্লাসে সজোরে কয়েকটা আঘাত করতে মুড়মুড় করে ভেঙে পড়ে গাড়ির সামনের গ্লাস। রাগান্বিত হয়ে ওঠে ভদ্রলোক, তেড়ে আসে রাকসানের দিকে তাকে মারার জন্য। রাকসানের রক্তটা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে। ভদ্রলোক রাকসানের শরীরের কাছাকাছি আসতে সেখানে পুলিশ হাজির। রাকসানের সামনে থেকে সরে আসে সে। পুলিশের অর্থনত কর্মকর্তা ভদ্রলোককে দেখেই বলল, আফজাল সাহেব, আপনি? জি আমি।
এই ছেলেটা আমাকে হয়রানি করেছে। দেখুন আমার গাড়ির কি অবস্থা করেছে, একবার দেখুন। আপনারা এর কি ব্যবস্থা করবেন করুন, আমার জরুরি মিটিং আছে। আফজাল সাহেবের কথা শুনেই পুলিশ কর্মকর্তার সাথে সাথে রাকসানের শার্টের কলার ধরে। রাকসান প্রথমে জোরাজোরি করে নিজের শার্ট থেকে তার হাত সরিয়ে নেয়, পরে আবার ধরে। এবার সে কিছুই বলে না। তাদের সাথে থানায় চলে আসে। তার নামে মামলা করা হয় 3টে, ছিনতাই, চাঁদাবাজি আর অপহরণের। সে এই মামলা দেখে বলল, স্যার আমার নামে আরও 2টো খুনের মামলা দিন, একটা সে ভদ্রলোকের আর একটা আপনার খুনের। তার কথা শুনে পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে গেলেন। রাগান্বিত হয়ে কষিয়ে থাপ্পড় দিলেন তার গালে। ঠোঁট ফেটে রক্ত ঝরছে। রাকসান নিজের ফাটা ঠোঁট মুখের মধ্যে নিয়ে রক্ত চুষছে। ততক্ষণে তার উকিল থানায় উপস্থিত। রাকসানের জামিননামা পাশে দাঁড়িয়ে যায় পুলিশ কর্মকর্তা আজিম। আফজাল সাহেবের চেয়েও নামি দামি শিল্পপতি শহীদ হাসানের একমাত্র ছেলে রাকসান। আজিম সাহেব রাকসানের সামনে এসে তার হাতকড়া খুলে দিতে দিতে বলে, আই এম সরি স্যার, আপনাকে আমি চিনতে পারিনি। আপনি একবার বললেই হতো আপনি শহীদ স্যারের ছেলে, তাহলে এমনটা হতো না। ওই ভদ্রলোকের নাম কি? তার সম্পূর্ণ ডিটেলস আমার চাই। কোনো সমস্যা নেই স্যার, জাস্ট 2 মিনিট। বলি আজিম তার রুমের মধ্যে ঢোকে। রাকসান নিজের শার্টের গলা ঠিক করে নেয়। উকিলকে বলল, আপনি চলে যান, এদিকটা আমি সামলে নেব। রাফসান, তোমাকে তোমার বাবা কোনো ঝামেলায় জড়াতে বারণ করেছে। আমাকে দেখতে বলেছে এদিকটা। চুপ, আপনাকে যেতে বলছি, ব্যাস এতটুকুই যথেষ্ট। ঝাঁকে ওঠে উকিল। রাকসানের কর্কশ কণ্ঠের শব্দ শুনে আটকে ওঠে। নিজের ফাইল গুছিয়ে পিছন ফিরে তাকায় নিছে। রাকসান সেখানেই দাঁড়িয়ে আছে। আজিম সাহেব আফজাল সাহেবের সমস্ত ডিটেলস একটা ফাইলে আকারে সাজিয়ে নিয়ে আসছে। সে সেটা নিয়ে বেরিয়ে আসলো। আসার আগে আফজাল সাহেবের গাড়ি মেরামত বাবদ যত টাকা আছে সেগুলো আজিম সাহেবকে বুঝিয়ে দিয়ে আসে। আজ নিজের অফিসের প্রথম দিন। রাকসানের বাবার সাথে রাগারাগি করে তার ব্যবসা থেকে দূরে ছিল নিজের 25টি বছর। এখন নিজের বাবাকে বুঝতে শিখেছে। নতুন করে নিজের জীবন গড়ার প্রতিজ্ঞা করেছে সে। নিধি নামের একটা মেয়ের জীবনে এসেছে সে, তাই বাবার অফিসে জয়েন হচ্ছে। আজ প্রথম দিন। রাস্তায় ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিজের গাড়িটাও কোথায় সে বলতে পারছে না। ব্যস্ত শহরে একটি ট্যাক্সি ভাড়া করে অফিসের দিকে যাচ্ছে সে। এলোমেলো সাদা শার্টের ভাঁজ পড়েছে তার। অফিসের সামনে দাঁড়িয়ে আছে নিধি, হৃদয় বিনতে নিধি। কেউ তাকে রিধি বলে, কেউ নিধি। সে এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর। রাকসান এমপি হয়ে জয়েন হয়েছে। নিধির সাথে তার বিয়ের পাকা কথা হয়ে আছে অনেক দিন আগে থেকেই। রাকসানকে ফুলের সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়। রাকসানের মনোযোগ রুমে যাওয়া। কোনো রকম স্টাফের সামনে থেকে চলে আসে রুমে। এসেই নিজের ল্যাপটপ অন করে তার জিমেল প্রবেশ করে। ব্ল্যাক ড্রাগন নামের একটি ফাইল। সিকিউরিটি কোড ভেঙে ভিতরে প্রবেশ করে সে। প্রথমেই বড় বড় করে লেখা ভেসে ওঠা, ওয়েলকাম ব্যাক রাফু ভাই। লেখাটা অদৃশ্য হতেই একটা মেসেজ আসে, ক্যান আই হেল্প ইউ স্যার? Yes, I need your help. প্লিজ এক্সপ্লেইন ইউর প্রবলেম। I want talk to 0334. দিস ইজ এ কনফিডেন্সিয়াল কোড, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। I'm Rafu 0069. থ্যাংক ইউ স্যার, প্লিজ ওয়াইট 2 মিনিট। রাকসান তার মেসেজ দেখে চুপ করে 2 মিনিট অপেক্ষা করছে। টুং করে শব্দ হয়ে তাকে জানান দেয় 0334 অনলাইন। সে রাকসানকে মেসেজ করেছে, হ্যালো বস, আপনি আমাকে মনে করলেন কত বছর পরে? তা অনেক সময়। জি বস। শুনো সৌরভ, তোমাকে আফজাল নামের এক শিল্পপতির ডিটেলস পাঠাচ্ছি। ওকে বস, তার লাশ গুম হয়ে যাবে। আরে শুনো, তাকে খুন করতে হবে না, তার সমস্ত সম্পত্তির নিলাম তুলতে হবে। আর সেই নিলামে আমি একাই থাকবো, আর কেউ সেখানে আসার সাহস যেন না করে। ওকে বস, কাজ হয়ে যাবে। তবে এটা ব্যাংকের মামলা বস, সময় লাগবে, মিনিমাম 15 থেকে 20 দিন। সমস্যা নেই, কাজ করো তুমি। ওকে বস, ধন্যবাদ। মেসেজটা করে অফলাইন সৌরভ। রাকসানও নিজের ল্যাপটপ বন্ধ করে সামনের দিকে মনোযোগ দিতেই দেখলো নিধি সামনে দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি হয়ে। গ্লাসে রাখা পানিটুকু দিয়ে গলা ভিজিয়ে বলল সে, এই যে মিস,
বসের রুমে প্রবেশ করতে হলে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়, জানেন না? তার দিকে বাঁকা চোখে তাকায় নিধি। কি যেন মনে করে আবার বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। এখন যখন এসেই পড়েছি আর একটা জিনিস বেশি পাকনা হয়ে গেছে, তাই একটু সায়স্তা করে নেই। দেখুন মিস, এটা অফিস, লেডি ডনের পার্সোনাল বাংলো নয়। ও আচ্ছা, আপনি না বললে তো আমি জানতামই না এটা অফিস। দেখুন মিস, এটা অফিস, কাছে আসবেন না। জি জি, কী বললেন শুনি? বসের রুমে আসতে হলে এটা নিয়ে কি যেন বললেন, বলুন। কোথায়? কিছু বলিনি আমি। দেখুন, এটা অফিস, একদম কাছে আসবেন না। নিধি রাকসানের সামনে তার টেবিলের উপর উঠে বসে। তার দিকে হালকা ঝুঁকে গলায় বাঁধা কালো ডোরাকাটা টাইটা হালকা টেনে নিচের দিকে নিয়ে বলে, শোনো, এখন তো তুমি বাবার ব্যবসায় বসেছ, বাবাকে বলে আমাকে তোমার করে নাও না প্লিজ। আজকে আমার প্রথম দিন নিধি, আমাকে আরও কিছু দিন সময় দাও। জি না, এত সময় দেওয়া যাবে না তোমাকে। কেন? আমি কি অন্য কারো হয়ে যাচ্ছি নাকি? না, আবার হ্যাঁ, পুরুষ মানুষ তো তুমি। বিশ্বাস হয় না আমাকে? আমি রোজ সকালে তোমার শূন্যতা অনুভব করি, তোমার শুকনো ঠোঁটের ভালোবাসা মিস করি, তাই তোমাকে আরো কাছে পেতে চাই। চলো না বিয়ে করি। নিধি, তুমি জানো আমি কে? তুমি গ্যাংস্টার, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং নাকি রাফু? আমি রাফু। নিধি চুপ হয়ে আছে। রাফু নামটা তার কাছে সবচেয়ে আতঙ্কের মনে হয়। রাফু মানেই তার কাছে মাফিয়া কিং, রাফু মানেই আন্ডারওয়ার্ল্ডের এর বাদশা, রাফু মানেই আতঙ্ক। তার পেছনের অতীত সে ভুলতে পারছে না। নিধি রাকসানের ঠোঁটে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, তুমি রাফু থেকে রাফসান কনফার্ট হও, আমি অপেক্ষা করছি রাফসানের। রাকসান নিধির কথায় জবাব দিল না, কেননা সে নিজেও জানে না সে আসলে কে। নিজের গ্যাংস্টার লাইফ থেকে বের হতে পারেনি এখনো। যেখানে অন্যায় হয় সেখানেই সে রাফুতে পরিণত হয়। নিধি তার সামনে থেকে সরে আসার জন্য পা ফেলে। সে মুখ খুলে বলল, তোমার ঠোঁটের স্পর্শ বরাবরই আমার শরীরে বিদ্যুৎ প্রবাহিত করে, কেমন যেন নেশা লাগিয়ে দাও। একটু আসবে এদিকে? সরি মিস্টার রাফু, আমি আপনার কাছে আসবো না, আপনি আসবেন। হ্যাঁ জি ম্যাডাম। আমার রুমে আসুন, এখানে আমার সময় শেষ। রাকসান ভ্রু কুচকিয়ে তাকায় নিধির দিকে। সে মুচকি হাসি হাসছে। রাকসান বলল, আমি স্বইচ্ছায় নিজেকে বিপদে ফেলতে চাই না মিস, আপনি আসুন। মনে থাকে যেন কথাটা। যাও যাও। আমি যাব না। কি করবে? তাহলে এখানেই বসে থাকো। কেন, আমার কাজ নেই? উফ, তুমি আমার মাথা খাচ্ছ কেন? আমি কি ডাইনে নাকি তোমার মাথা খাবো? আরে আমার বউ, মাফ চাই। কেন, তুমি মাপ চাবে কেন? এদিকে আসেন, আপনার কপালে চুমু এঁকে দিই। আপনার লজ্জা করে না অফিসে এসেও বেহায়াপনা করতে? নিধির একথা শুনে রাকসানের এক চোখ ছোট হয়ে আসে। অন্য চোখের ভ্রু উঁচু করে তাকায় তার দিকে। সে জিহ্বায় কামড় দিয়ে নিজের চোখ এক হাত দিয়ে ঢেকে রেখে তার রুম থেকে বেরিয়ে আসে। অফিসের ফোন বাজছে। রাকসার ফোনের শব্দ শুনে নিজেকে গুছিয়ে নেয়। বড় এক নিঃশ্বাস নিয়ে তার প্রথম ফোন কল রিসিভ করে। অপর পাশ থেকে আচমকা যেন চিৎকারের শব্দ হয়। ওই শালা শহীদটা, তোকে না বলছি মাসিক চাঁদা এবার বাড়িয়ে দিতে, তা না করে এই মাসে তুই চাঁদা দেওয়া বন্ধ করেছিস কেন? তোর কি জানের মায়া নেই? হ্যালো, কে বলছেন আপনি? বোধহয় ভুল নাম্বারে ডায়াল করেছেন। কিরে, এখন আমাকে চিনতে পারিস নাই? তোর মরণে ভয় নাই শহীদ? আমি রাফসান বলছিলাম, শহীদ হাসানের ছেলে। আজ থেকে আমিই তার ব্যবসা দেখাশোনা করব। আপনার যা বলা সরাসরি এসে বলুন। আচ্ছা তুই ফোন রাখ, আমি আসতেছি, তোকে ব্যবসা বুঝিয়ে দিতে হবে। অপর পাশ থেকে ফোনটা কেটে যায়। তার শরীরে রক্তবিন্দু টক বগিয়ে ফুটতে থাকে। হাতের ল্যান্ডলাইনের ফোনটা টেবিলের উপর রাখতে গিয়ে দেখে দুখণ্ড হয়ে গেছে। এক পাশ করে রাখে সেটা। চেয়ারের সাথে মাথা ঠেকিয়ে চুপ করে বসে থাকে সে। হাতের নখগুলো বুঝতে পারে সে কতটা রেগে আছে। এলাকা চাঁদাবাজ রাসেল নিজের ফোনটা রেখে উঠে দাঁড়ায়। চারজন সঙ্গভঙ্গ নিয়ে বের হয়ে রাকসানের অফিসের দিকে। তখন তার বসের ফোন আসে। সে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো ম্যাডাম, শহীদ হাসানের কালেকশনটা এখনও তোলা হয়নি, তার জায়গায় তার ছেলে ব্যবসায় বসেছে। আমরা তার কাছে যাচ্ছি, কালেকশন হয়ে যাবে, আমাকে একটু সময় দিন ম্যাডাম। অপর পাশ থেকে কোনো জবাব আসলো না। ফোনটা কেটে দেয়। রাসেল পাশে ছেলেদের বলল, ম্যাডাম খুব রেগে আছেন, কালেকশনটা তাড়াতাড়ি শেষ করতে হবে। রাসেল কাঁচের দরজা ধাক্কা দিয়ে খুলে তড়িঘড়ি করে প্রবেশ করে রাকসানের অফিসে। ভাঙচুর করছে তার সাঙ্গপাঙ্গ। রাসেল চলে আসে তার রুমে।
রাকসান তেমনই বসেছিল। রাসেল তার সামনে চেয়ারে বসে কোমর থেকে পিস্তল বের করে টেবিলের উপর রাখে। রাকসান বলে, দাঁড়া, কার কাছে জিজ্ঞেস করে বসেছিস তুই? রাসেল হা হা করে হেসে দিয়ে বলল, আরে স্যার আমাদের আদব কায়দা শেখাবে, আমরা তো সবাইরে শেখাই। তোকে দাঁড়াতে বলছি, দাঁড়া। কি অভদ্রতা শুরু করলাম স্যার, একটু শান্তিতে কথা বলি, টাকা পয়সার ব্যাপার তো। তোকে আমি চাঁদা দিব নাকি? কি করবি? একটু শান্ত হন স্যার, আপনার বাবা কিন্তু আমাদের না করেননি কখনো। আমরা বুঝি আপনি টকবগে যুবক, শরীরে একটু তো থাকবেই, তবে আমাদের কথা না শুনলে তো বুঝেনি। তোর পিস্তল দেখে আমার ভয় পেতে হবে? ভয় না স্যার, এটা আতঙ্ক। যা, এসব খেলনা নিয়ে আমাকে থ্রেট দিতে আসিস না। আবে চুপ শালা, এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি দেখে তুই তুকারি করে যাচ্ছিস। চাঁদা চাইছি, তোর কোম্পানি তো চাইনি। ভালো মতো চাঁদাটা দে, নয়তো তোর কপাল ফুটো করে দেবো আমার পিস্তল বুলেট দিয়ে। টেবিলের উপরে থাপ্পড় দিয়ে কথাটা বলে রাসেল। রাকসান নিজের মুখটা বাঁকিয়ে বলল, তোদের চাঁদা দিব না আমি। রাসেলের মস্তিষ্ক গরম হয়ে গেছে। পিস্তলটা হাতে নিয়ে মিস ফায়ার করে একটা। তার সাঙ্গপাঙ্গ হুড়মুড় করে রাকসানের রুমে প্রবেশ করে দরজায় নক করে দেয়। রাসেলের হাতে অস্ত্র, বাকি সকলের হাত খালি। সে বলল, ভাবছিলাম তোকে কিছু বলবো না, একটু ঘাটতামি বেশি করে ফেলছিস। এবার তোর লাশের সাথে আমাদের চাঁদা ডাবল করে নিয়ে যাব। আমার লাশ নিয়ে যাবি তো নিয়ে যা। কথাটা বলে রাকসান নিজের টেবিলের পাশ থেকে হেঁটে রাসেলের দিকে আসে। পিস্তলের দ্বিতীয় গুলিও তার পাশ থেকে চলে যায়। রাকসান হো হো করে হেসে বলল, কিরে, পিস্তল চালাতে হাত কাঁপছে কেন তোর? দেখবি কিভাবে পিস্তল চালাতে হয়। সবল মেলে রাসেলের হাত থেকে পিস্তলটা নিয়ে নেয় সে। রাসেল নিজের হাত দুটো উপরে তুলে নেয়। অবাক চোখে তার দিকে তাকিয়ে ভাবে, এ ছেলের সাহস কম নয়। পরপর 4 রাউন্ড বুলেট ছুড়ে সে। নিজের পিছন থেকে তার সাঙ্গপাঙ্গর চিৎকার শুনতে পায় সে। পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় রাকসান তাদের সকলের পা নিশানা করে বুলেট বিদ্ধ করেছে। ফের তাকায় রাকসানের দিকে। সে নিজের হাতের পিস্তলটা রাসেলের হাতে ধরিয়ে দিয়ে বলল, খেলা শিখে খেলতে আসিস আমার সাথে? তুই কাঁচা খিলাড়ি। তোর বসকে বলি সেই শহরে সকলে চাঁদা দিলেও শহীদ হাসানের কোম্পানি কখনো চাঁদা দিবে না। মাইন্ডেড। এদের হাসপাতালে নিয়ে যা, নয়তো সকলের পা কাটা পড়বে। রাফুর শরীর এখন হালকা লাগছে। এতক্ষণ একটু উত্তেজনা থেকে নিজেকে মুক্তি করেছে। রাসেল দাঁড়িয়ে আছে সেখানেই। একা 4 জনকে নিয়ে যাওয়া সম্ভব না। রাকসান সিকিউরিটি গার্ডকে ডেকে তাদের বাইরে বের করার ব্যবস্থা করে। ততক্ষণে শহীদ হাসান অফিসে উপস্থিত। তাকে অফিসের স্টাফরা ফোন করছে। যখন রাসেলের উপস্থিতি টের পায় তখনই। বাবা, আপনি এখানে কেন? আপনার শরীর তো ভালো না। তুমি আমার কোম্পানির রেপুটেশন নষ্ট করবে? এত বছরের মেহনত আমার। আমি বলছি বাবা, আমি পারবো না তোমার ব্যবসা দেখাশোনা করতে। তোমাকেই করতে হবে। আমি এখানে বসলে তোমার রেপুটেশন দেখবে কে? তুমি হয়তো জানো আমি কেমন। আমি জানি তুমি কেমন, কিন্তু আমার ছেলে হিসেবে তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। তুমি যতদিন বেঁচে আছো ততদিন আমি এসবে নেই। আজ প্রথম দিনেই 4 জন হাসপাতালে। এর চেয়ে আমি আগের মতোই ভালো ছিলাম। কেই সহসা আমার সামনে এসে গলা উঁচু করে কথা বলার সাহস করতো না। তখন কোথা থেকে হুট করে এক বুলেট এসে তোমার মাথা থেতলিয়ে যেত, সে ভয়টা তো সবসময় কাজ করতো তোমার। হ্যাঁ, তা অবশ্য মাঝে মধ্যে হতো। তো চুপচাপ বাবার ব্যবসা দেখো। তোমার সহযোগিতা লাগলে নিধি আছে, ও বুঝিয়ে দেবে। রাকসান মাথা নিচু করে বিড়বিড় করে বলল, সমস্যা তো ওখানেই, এত সুন্দরী বিয়ে থাকতে নিধিকেই বিয়ে করতে হবে, তাই আফসোস হচ্ছে। তার কথা বাবা শুনতে পায়নি। সে বলল, কিছু বললে তুমি? তড়িঘড়ি করে মাথা তুলে সে বলল, না বাবা, কিছু বলিনি। তোমাদের ইয়াং জেনারেশনের সমস্যা তো একটাই, অধৈর্য। কোনো কাজের শুরুতেই তোমরা উপরে উঠতে চাও, এর পেছনের স্ট্রাগল তোমরা এড়িয়ে যেতে চাও। এটাই তোমাদের সমস্যা। মনোযোগী হয়ে কাজে মন দাও। রাকসান নিজের কান দুটো বন্ধ করে রেখেছে। শুনেও শুনছে না বাবার কথা। কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসেন শহীদ হাসান। যাবেন হাসপাতালে। রাসেলের সঙ্গীদের বেহাল অবস্থা, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সে। তাদের চাওয়া চাঁদার টাকা আর চিকিৎসা বাবদ যে অর্থ হয় সেটা তাদের বুঝিয়ে দিয়ে ফিরেছে। রাসেল নিজের মনে প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নিবেই, কিন্তু শহীদ হাসানের ছেলেকে সেটাও দেখতে হবে। নিখুঁত নিশানায় অস্ত্র চালানো একজন দক্ষ কারিগরের কাজ। কে সে? বারবার মনের মধ্যে প্রশ্ন জাগে। রাসেল ফোন বের করে তার বসের সাথে যোগাযোগ করে সবকিছু খুলে বলল।
সে কিছুই বলল না। রাসেলের ফোনটা কেটে দিয়ে তার গ্যাংয়ের সবচেয়ে দক্ষ ক্যাডারকে ফোন করে। জি ম্যাডাম, জাহেদ বলছিলাম। হ্যাঁ, তোমাকে যার জন্য স্মরণ করি সেটা ফোনে বলবো নাকি সরাসরি? কি যে বলেন ম্যাডাম, আপনাকে আজ পর্যন্ত কেউ দেখেছে? আমার সৌভাগ্য হয়নি আপনাকে দেখবার। তাহলে ফোনেই কথা বলি। রাফসান নামের কেউ একজন রাসেলের সঙ্গীদের আহত করেছে। রাসেলের মনে হচ্ছে তার পিছনে বড় কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই সব খোঁজ খবর নাও, আর সহযোগিতা দরকার হলে আরিফের সাথে যোগাযোগ করবে। জি ম্যাডাম। বস এক্স তার স্যাটেলাইট ফোনটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায়, দুহাত মেলে দিয়ে বলে, এই শহর আমার। সন্ধ্যা রাত তখন। রাকসান বাইকে করে যাচ্ছিল কোথাও। হঠাৎ করে তার বাইকের সামনে এক সুন্দরী এসে দাঁড়ায়। বাইকের হেডলাইটের আলোয় নিজের চোখ দুটো হাতের আলার করে। হাইড্রোলিক্স ব্রেকের ফলে রাকসানের কিছুটা অসুবিধা হয়, তবু ওই মেয়ের হাতের দিকে তাকিয়ে থাকে। এক হাতে মদের বোতল, অন্য হাতে রেশমি চুড়ি। মেলে দেওয়া চুলগুলো মুখটা ঢেকে গেছে। আস্তে করে নিজের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে নেয় সে। গোলাপি ঠোঁটের কোণে ছোট্ট তিল। রাকসান থমকে যায় সেখানে। হালকা পাতলা ঠোঁটে নেশার বোতলে চুমুক দিতেই তার বড় বড় চোখের দিকে তাকায় রাকসান। মেয়েটা রাকসানের দিকে হাত নাড়িয়ে বলল, কি চাই? হ্যাঁ, বেটা সব কয়টা লুচ্চা, একটাও ভালো না। হেলিয়ে দুলিয়ে পড়ছে সে। রাকসান বাইক থেকে নেমে মেয়েটাকে আঁকলে ধরতে চায়। মেয়েটা আবারও বলে, খবরদার আমাকে স্পর্শ করবে না, মামলা ঠুসে দিব। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে স্পর্শ করব না, আপনি ঠিক হয়ে বসুন। আব্বে শালা, আমি বসবো না দাঁড়িয়ে থাকবো তা তোর কাছে জিজ্ঞাসা করুমনি, শালা মাদার। দেখুন মিস, এই সময় এমন করে মাতলামি করলে যে কেউ এসে আপনাকে নিজের রুমে নিয়ে যাবে। মেয়েটা রাকসানের দিকে তাকায়, নিজের ঠোঁটটা বাঁ হাত দিয়ে একটু টেনে নিয়ে বলে, আব্বে শালা, তুই বাড়ির ওই নাচনিওয়ালি সেই বদ ছেলেটা না? না শালা নাচ, বাঁদরের মতো নাচ, নয়তো তোর পিছন লাল করে দেব। মেয়েটির কথা শুনে রাকসান স্তব্ধ হয়ে গেছে। হাতের বোতলটি তার দিকে তাক করে বলল, না শালা। রাকসান দাঁড়ালো না সেখানে, পিছন ফিরে দৌড়। বাইক স্টার্ট দিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেড়ালো। প্রথম দেখায় ভালো লাগে মেয়েটাকে, কিন্তু এমন মাতাল হওয়া সব কিছু যেন গোলেমেলে হয়ে গেছে। তখন নিধির ফোন আসে তার মোবাইলে। বাইকটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করে। অপর পাশ থেকে শুনতে পায়, এই যে জনাব, কোথায় আছেন? কখন আসবেন? আমি রাস্তায় আসছি। সাবধানে আসুন। জি। মাতাল মেয়েটা সে উঠে দাঁড়ায়, হাতের বোতলটা পাশে বসে থাকা ছেলেটার হাতে দেয়। পিছন থেকে কয়েকজন উঠে আসে, হাতে ক্যামেরা নিয়ে। একজন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, নাচ শালা নাচ, বাঁদরের মতো নাচ। ডায়লগটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না, তবে সেই রকমই দিয়েছিস মিম। মিম মুচকে হাসলো, নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে তার। আরেক সহযোগী বলল, বিশ্বাস কর মিম, তুই যে অভিনয় করেছিস তা কিন্তু আমরাও বুঝতে পারিনি। ছেলেটার মুখের দিকে তাকানোর মতো ছিল না। হা হা হো হো করে সবাই হাসতে হাসতেই তাদের ক্যামেরা সেট গুছিয়ে নেয়। মিম নিজের চুলগুলো মুখের সামনে থেকে পেছনের দিকে নিয়ে বেঁধে দিয়ে চলে যায় যার যার বাসায়। শাওয়ার ছেড়ে দিয়ে মিম চুলগুলো মেলে দেয়। শরীরের উপর ফোঁটা ফোঁটা পানির স্রোত বয়ে চলছে সকল ক্লান্তি নিয়ে। বাথরুম থেকে বেরিয়ে চুলে কাপড় পেঁচিয়ে ল্যাপটপ নিয়ে বসলো সে। তার টিমমেট সে সময়ের ভিডিওর হালকা কিছু এডিট করে মিমের জিমেইলে সেন্ড করে। মিম সেটা তার অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে। 1 ঘন্টা 2 ঘন্টা কোনো রেসপন্স আসে না সে ভিডিওতে। মিমের মন খারাপ, চোখ লাল হয়ে আসছে। না খেয়েই বলে সে মাথা রেখে আনমনে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল মিমের মোবাইলে রিং হচ্ছে। ঘুম ঘুম চোখে সে ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে বলে ওঠে, কংগ্রাচুলেশনস মিম, তোর ভিডিও তো ভাইরাল। কি? চমকে ওঠে মিম। চোখ কচলাতে কচলাতে নিজের ল্যাপটপ অন করে তার অ্যাকাউন্টে প্রবেশ করে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সত্যি সত্যি ভাইরাল সে ভিডিও। মিম বিছানার উপরে দুহাত তুলে নাচানাচি করার মতো লাফাচ্ছে, জোরে জোরে চিৎকার করছে আনন্দে। সাদা শার্টে টাই বাঁধছিল রাকসান। ব্ল্যাক ড্রাগনের সিক্রেট এজেন্ট তফসির কল আসে রাকসানের ফোনে। বস, আপনার ভিডিও তো ভাইরাল। দুনিয়া তো জেনে যে আপনি আজও বেঁচে আছেন। আপনার ছদ্মবেশী রূপটা সবার সামনে না আসলেও আপনার শত্রুদের সামনে ঠিকই চলে আসছে। যারা যারা আপনাকে চিনে তারা অবশ্যই সেই ভিডিও দেখছে।
কি বলিস তাসফি? হ্যাঁ বস, ঠিকই বলছি। কি ভিডিও শেয়ার কর। জি বস, আমি আপনাকে লিঙ্ক শেয়ার করছি। রাকসান কথা বলল না। তার দেওয়ার লিঙ্কে প্রবেশ করে সে। রাতে ওই ঘটনার ভিডিও দেখে সে অদ্ভুতভাবে শকড হয়েছে। সত্যি সেটা অভিনয় ছিল বুঝতে পারেনি সে। রাকসান তাফসিকে বলল, তাসফি যত তাড়াতাড়ি সম্ভব যে অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড হয়েছে সে অ্যাকাউন্ট হ্যাক করে ভিডিও মুছে ফেলবে, আর ওই অ্যাকাউন্টের সকল ইনফরমেশন কপি করে সবকিছু মুছে ফেলবে। জি বস, আপনি বলার আগে আমি ওই অ্যাকাউন্ট নিজের আওতায় নিয়েছি, কিন্তু আমার আগেও এই অ্যাকাউন্টে আরও 2 জন অ্যাক্সেস নিয়ে ইনফরমেশন কপি করেছে। তাফসির কথা শুনে রাকসানের মুখ থেকে বিস্ময়কর শব্দ হয়। ও মাই গড, মেয়েটার জীবন নাশের ঝুঁকি রয়েছে। মিম নিজের অগোচরেই নিজের মৃত্যু ডেকে এনেছে। সাময়িক খ্যাতি অর্জনে হারিয়ে ফেলতে চলেছে নিজেকেই। কখন যেন একটা বুলেট এসে তার বুক ছিঁড়ে এপার ওপার হয়ে যায়, সেটা সময়ের ব্যবধান মাত্র। রাকসান নামক এক ভয়ঙ্কর গ্যাংস্টারের সাথে ভিডিও করা, সেটা যথারীতি ভাইরাল। সবাই চিনছে তাকে, ভালো খারাপ উভয়। রাকসান যে কিনা অন্ধকার জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছে তাকেও সবার সামনে নিয়ে আসছে এই ভিডিও। রাকসান তার সহকর্মী তাফসিকে বলল মিমের দিকে নজর রাখতে, তার চোখের আড়ালে তাকে প্রোটেক্ট করতে। মেয়েটার নিরাপরাধ। তাফসির সম্মতি দেয়, মিমের কিছু হতে দেবে না। সেই অনুযায়ী তার গ্যাংয়ের সবচেয়ে দক্ষ ক্যাডার নিয়োজিত করে মিমের দেহরক্ষী হিসেবে। রাকসান শান্ত মস্তিষ্কে অফিসে চলে যায়। বস, রাফু আজও জীবিত। এতটুকু সংবাদে কান খাড়া হয়ে যায় ডেভিডের। এফবিএল এর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে ডেভিড। রাফুর কারণেই আজ সবকিছু হারিয়ে পথে বসেছে সে। প্রতিজ্ঞা করেছে রাফুকে বাঁচতে দেওয়া যাবে না। বসা থেকে উঠে দাঁড়ায় ডেভিড, চিৎকার করে বলে, রাফু, তোর সময় শেষ হয়ে আসছে। একদিন তোর জন্যই আমার সব কিছু হারিয়েছি, তোকে শেষ করে নতুন করে শুরু করব আমি। পিছন থেকে ডেভিডের গুপ্তচর বলল, কিন্তু বস, রাফু ঠিকানা আমাদের কাছে নেই, তবে তার সাথে ঘনিষ্ঠ এক মেয়ের ইনফরমেশন আছে, যেটা লিঙ্ক ধরে আমরা তার কাছে পৌঁছাতে পারি। কিসের লিঙ্ক? বস, একটা মেয়ে। ডেভিড হো হো করে হেসে ফেলল, উঁচু কণ্ঠে বলল, তাহলে রাপুর স্বভাব সেখানেই আটকে আছে। মেয়েতে ওর নেশা, সুন্দরী হলেই সে পথভ্রষ্ট হয়। বস, মেয়েটাকে তুলে ফেলবো? হ্যাঁ, তাই করো, তবে সাবধান, পাকায় খেলারি রাপু। তা নিয়ে চিন্তা করবেন না বস, এটা আমরা দেখে নিব। রাফু যত বড় খেলাড়ি হোক না কেন, আমরা ওর থেকে বড় হারামি। গুপ্তচরের কথা শুনে মুচকি হাসি হাসল ডেভিড। এই হাসির মানে বুঝতে পারেনি সে। খুব রহস্য আবৃত এই হাসি। প্রত্যাহান করলো গুপ্তচর। ডেভিড চুরুটে আগুন লাগায়, নিঃশ্বাস ভর্তি ধোঁয়া ফুরফুরে নিয়ে সেটাকে বাতাসের সাথে মিশ্রিত করে নাক মুখ থেকে বের করে ফেলে। চোখ লাল হয়ে আছে কান্না আর প্রতিহিংসতায়। মিম কান্না করছে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেটা সে ততক্ষণই বুঝে গেছে। বান্ধবী ফোন করে বলল, তোর অ্যাকাউন্ট তো হ্যাক, কি করবি এখন? জানি না দোস্ত, কিসের জন্য এটা হয়েছে তাও জানি না। দোস্ত, আমি বলি কি, এই বিষয়ে আমার এক আত্মীয় আছে, তার কাছে যাই, সমাধান পেতে পারি। ফিরবে তো দোস্ত? শিওর না, তবে চেষ্টা তো করে দেখতে পারি। দোস্ত, আমার অ্যাকাউন্ট যদি না ফিরে আসে তাহলে আমি শেষ। ঠিক সেই সময় মিমের অ্যাকাউন্ট নাম্বারে একটা মেসেজ আসে, বি কেয়ারফুল। আননোন নাম্বার দেখে সেটাকে গুরুত্ব দেয়নি মিম। বান্ধবীর কথা মতো বেরিয়ে পড়ল বাসা থেকে। তখন 10টা বাজে। বান্ধবীর সেই আত্মীয় দেখা মিলল না সেখানে গিয়ে। মিমের মন খারাপ আরও বৃদ্ধি পাচ্ছে। দোকানের সামনে সিঁড়িতেই বসে পড়ে সে, চোখ মুখ লাল হয়ে আসছে। সেই মুহূর্তে একটা সাদা গাড়ি এসে থামলো তাদের সামনে। ড্রাইভিং সিট থেকে বেরিয়ে আসলো এক মধ্যবয়স্ক যুবক। সাদা শার্টের অর্ধেক হাঁটা উপরে তুলে রেখেছে সে, মুখের নিচে হালকা কিছু দাড়ি, লম্বা চুলের শ্যামলা চেহারায় ছেলেটা মিমের পাশে এসে বসলো। মিম খেয়াল করলো ছেলেটার দিকে। এই সেই ছেলেটা যার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল, কিছুক্ষণের মধ্যেই আইডি হ্যাক। মিমের চোখ মুখ আগুন জ্বলছে, রাগান্বিত কণ্ঠে বলল, এই যে মিস্টার, কে আপনি? কি চাই এখানে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী, গতকাল বোকা বানালেন যাকে সে অধম। জি, আমি আপনার চেহারা মনে রেখেছি। তো এখানে কি চাই? ফলো করছেন আমাকে? আর আমি যে এখানে তা জানলেন কিভাবে? থামুন থামুন, এক এক করে প্রশ্ন করুন। আমি রোবট নই যে একসাথে এত প্রশ্নের জবাব দিব। আপনি আমার পিছু নিয়েছেন কেন? আপনি নিজেই আমাকে আমন্ত্রণ করে নিজের পিছু নেওয়ার জন্য বাধ্য করেছেন। মানে বুঝলাম না আপনার কথা মিস্টার।
আমি? রাফসান? আর আপনি যে ভিডিওটা আমাকে বোকা বানিয়ে পুরো বিশ্বকে দেখালেন তার জন্য আপনার পিছু নিতে হয়েছে। তার জন্য সরি। এখন আমার মন খারাপ, পরে আসুন। আপনার মন খারাপের কারণ আমি। মানে? আপনার অ্যাকাউন্ট আমার কাছেই, ওটা আমার লোকজন হ্যাক করেছে। রাকসানের এমন সোজা কথা শুনে মিম ছিটকে ওঠে। কি বললেন আপনি? আমার অ্যাকাউন্ট আপনি হ্যাক করেছেন মানে? শান্ত হও, আমার কথা শুনো। কি শুনবো আপনার কথা? আপনি আমার অ্যাকাউন্ট হ্যাক করে আবার আমার সামনে এসে বসেছেন? মিমের এমন কথা শোনার সময় নেই রাকসানের হাতে। উঠেই তার ডান হাতের মাসল বরাবর চেপে ধরে ছাকুনি দেয়, গাল দুটো চেপে ধরে বলে, তোমার এমন থার্ড ক্লাস অ্যাকাউন্ট হ্যাক করার মতো সময় আমার লোকজনদের নেই। তুমি নিজেও জানো না তুমি কতটা বিপদে আছো। তুমি সাধারণ জীবনযাপন করছিলে, আমার সাথে ভিডিও করে সেটাকে ভায়োলেন্সে পরিবর্তন করেছো। আপাতত এতটুকুই বললাম, সাবধানে থাকবে। কথাটা বলেই রাকসান তাকে ছেড়ে দেয়। মিম নিজের মুখ গালে হাত দিয়ে বাঁকা ঠোঁটে বলল, আসছি আমার গ্যাংস্টার। রাকসান নিজের পেছন থেকে 9mm ক্যালিবারের পিস্তলটা বের করে তার কপালে ঠেকিয়ে বলে, দেখছিস এটা কি? একদম ফুটো করে দেব। মিম ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। সে পিস্তলটা হালকা সরিয়ে বলল, নাম কি তোমার? মেঘলা ইব্রাহিম মিম। সুন্দর নাম। ইব্রাহিম কে হয়, বাবা নাকি স্বামী? বাবা হন। তোমাকে নিষ্পাপ মনে হয়। আমি চাই না তুমি এসব ঝামেলায় জড়াও। তোমার বিপদ আছে সামনে, সাবধানে থেকো। একা কখনো বাসা থেকে বের হবে না। চললাম আমি, তোমাকে সুরক্ষিত করে গেলাম। আর সকালের ওই SMS-টা আমি দিয়েছিলাম, কখনো ভয় লাগলে মিস দিও। কথাটা বলেই রাকসান উঠে যায়। মিম চুপচাপ বসে আছে। গাড়িতে উঠতে উঠতে রাকসান তার ব্লুটুথে বলল, ঠিক পজিশন। পজিশন লকড বস। সাদা রঙের গাড়িটা চলে যায় তাদের সামনে থেকে। মিমের বান্ধবী মিমকে কোনোভাবেই তুলে সেখান থেকে একটা রিক্সা তুলে। দেখ মিম, তুই তো বুঝে শুনে আর এই কাজ করিসনি। সে যে গ্যাংস্টার হবে তা আমরাও ভাবিনি। চল পুলিশের কাছে সব কিছু বলে দেই। না, পুলিশের কাছে যাওয়া যাবে না। তারা গ্যাংস্টার, সব কিছু করতে পারে। হ্যাঁ, সেটাও ভাবতে হবে। তাহলে তুই এখন কি করবি মিম? আমি এই শহর ছেড়ে চলে যাব দোস্ত। ভয় লাগছে খুব। বাবা দেশে নেই, থাকলে হয়তো কিছুটা হতো। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে দোস্ত। দুজন চুপ হয়ে যায়। রিক্সা চলে তার আপন গতিতে। হঠাৎ থমকে যায় তার চাকা। সামনে পথ আটকানো। মিমের হার্টবিট ঘন হচ্ছে, ঘাম জমেছে কানের পাশে। চারজন অস্ত্রধারী যুবক তাদের সামনে নামে। একজন কাকে যেন ফোন করে বলে,